জিতে গেছি আমরা, জিম্বাবুয়ের সাথে জিতে গেছি ইন্ডিয়া। ফাইনালি কি করব, যে এইসব আমরা সুযোগ পাই না, এখন কি করব, আমাদের এসবেই এনজয়মেন্ট করতে হবে, ঠিক আছে। জিম্বাবুয়ের সাথে ফাইনালি ইন্ডিয়া শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সির আন্ডারে একটা সিরিজ জিতলো, তাও আবার জিম্বাবুয়ের সাথে। তাও আবার শ্রেয়াস আয়ার পরপর দুটো ম্যাচও জিতলো বলতে গেলে, এতগুলো ম্যাচ হারার পরে এসে, ঠিক আছে, 4টা 2টো 6টা ম্যাচ হারার পরে আজকাল আমাদের ইন্ডিয়ান টিমের এই অবস্থা। জিম্বাবুয়ে ট্যুরে জানা কথা, সেই আয়ারল্যান্ডের থেকেও অবস্থা, আয়ারল্যান্ডের অবস্থা আরও খারাপ হওয়ার কথা ছিল সেখানে, যেটা আমরা আয়ারল্যান্ডে দেখতে পাইনি, এটা জিম্বাবুয়েতে এসে দেখতে পাচ্ছি। তবে এখানে ক্রেডিট কিন্তু ভাই ভিভিএস লক্সমানকে দিতে হবে। তুমি জিতলে হারলে এখানে তুমি গৌতম গম্ভীরের ক্রেডিট দাও, তাহলে ভিভিএস লক্সমান এখানে কি দোষ করলো? ভিভিএস লক্সমানের দোষ দিতে হবে। হ্যাঁ, ভিভিএস লক্সমান। ওইদিকে অভিষেক শর্মা বলছে এক তেরা এক মেরা, দো তেরা দো মেরা। অভিষেক শর্মা 3টে উইকেট নিয়ে যাচ্ছে, দরকার নেই, আমরা পেয়ে গেছি মেন স্পিনার। ওইদিকে রবি বিষ্ণয় থাকবে, আর ওইদিকে তোর রবি বিষ্ণয় আর বরুণ চক্রবর্তী থাকলে বরুণ চক্রবর্তী থাকবে মেন স্পিনার, অভিষেক শর্মা হচ্ছে আমাদের সেকেন্ড স্পিনার। আরেকজন আছে তিলক ভার্মা। ও তিলক ভার্মা আছে আবার, ঠিক আছে, সবাই একটা করে হাত খুলে দিয়ে জিম্বাবুয়ের সাথে বলে এই অবস্থা। এর সাথে আমরা তিলক ভার্মার হাফ সেঞ্চুরিও দেখতে পারি, তারপরে আবার ঈশান কিষানের 80 রানও দেখতে পারি। নালে এতদিন ধরে সব মুখ বন্ধ করেছিল, এতদিন ভুলে গেছিল ক্রিকেট। মানে এখন জিম্বাবুয়েকে দেখে কি মনে করছে বলতো, মন্দিরের ঘন্টা না। এবার দেখ, আমি এখানে বলতে পারতাম যে গৌতম গম্ভীর এখানে নেই, তার জন্য কি এখানে এনভায়রনমেন্ট ভালো হয়ে গেছে জিম্বাবুয়ে। এটা যদি জিম্বাবুয়ে না হয়ে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এরকম হতো, তাহলে বলতাম যে না, এখানে অনেক কিছু বলার থাকতো। তাহলে কি ইন্ডিয়ান টিমের প্রবলেম কি ওইটাই, যে জিজি এফেক্ট, যেটা আমরা বলি জিজি এফেক্ট, এটা হতে পারে, ঠিক আছে। জিম্বাবুয়ের ক্ষেত্রে আমরা এটা বলবো না, সামনে সেরকম কোনো ইম্পর্টেন্ট ইয়েও নেই, সেই ইয়ে রয়েছে এশিয়ান গেমস, সেগুলো সব রয়েছে, দেখা যাক কি হয় না হয়। কিভাবে ইম্পর্টেন্ট নেই বলা ভুল, এশিয়ান গেমসের মধ্যে পাকিস্তান পাবো আমরা, ঠিক আছে, বাংলাদেশ পাবো, বাংলাদেশকে কখনোই অল্প করে নেওয়া যায় না। তো আজকের ভিডিওর মধ্যে আমরা এটা নিয়ে আলোচনা করবো, এবং আর একটা ইম্পর্টেন্ট টপিক যেটা রয়েছে, নিউজ যেখানে সার্কুলেট হচ্ছে যে আমাদের ভিভিএস লক্সমান কি ইন্ডিয়ান টি-20 টিমের ইন্টারন্যাশনালে আর কি ইন্ডিয়ান টি-20 টিমের হেড কোচ হতে পারে গৌতম গম্ভীরকে রিপ্লেস করে। হ্যাঁ, তো আমাদের মতামত কি ওটার উপরে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। আর সেকেন্ড টি-20 নিয়ে সেরকম কিছু বলার নেই, পরিষ্কার ব্যাপার বলতে গেলে, ঠিক আছে, একতরফা পুরোপুরি, সেটা নিয়েও আলোচনা করা যাক একটুখানি হালকা পাতলা করে। তবে কিছু কিছু আমরা জিনিস পাচ্ছি এখান থেকে, বোঝা যাচ্ছে। যেমন হচ্ছে, যদি আমরা প্রথমে শুরু থেকে শুরু করি আর কি, যেমন হচ্ছে ইন্ডিয়া জিম্বাবুয়ে টসে যেতে ইন্ডিয়াকে ফার্স্ট ব্যাটিং, আমি তখন বুঝে গেছি যে 200 তো হচ্ছে ভাই, হারারের মাঠ অত কঠিন মাঠও না, ঠিক আছে, রান হয় এই জায়গাটায়। তো এখানে টিমের মধ্যে সেরকম কিছু চেঞ্জ দেখা যায়নি। আমরা ফার্স্ট টি-20 কভার করিনি, কেন করিনি আপনারাও জানেন, যে ঠিক আছে করিনি, করা উচিত ছিল আমি জানি, কিন্তু কি হবে এগুলো, এই টি-20তে কোনো লাভ নেই, টি-20 যা রেজাল্ট হবে সেটা আমার কোনো ম্যাটার মনে করছে না। আসলে খেলা তো যখন হবে তখন সেই নিয়ে ডিসকাস হবে। তো হ্যাঁ, তো টিমের মধ্যে সেরকম কিছু চেঞ্জ নেই, একটাই চেঞ্জ আছে, সেটা হচ্ছে ইয়াশ ঠাকুরকে ঢুকিয়েছে। আমরা বুঝতে পারছি যে এখানে যেই বোলারদের আমরা ভেবে রেখেছি যে প্রত্যেকে খেলাবে, একটা করে ম্যাচ খেলাবে। আগের দিন ইয়েকে খেলিয়েছে, তোর কাকে খেলালো আগের দিন, অশোক শর্মাকে খেলিয়েছে, আর এই ম্যাচের মধ্যে ইয়াশ ঠাকুরকে খেলিয়েছে। এটাই টিমের চেঞ্জ ছিল, আর সেরকম কোনো চেঞ্জ নেই। টিম তো দেখতে ভাই ভালোই লাগছে, ব্যাটিং 8 জন তো ভালোই আছে, ঠিক আছে, ব্যাটিং তো সেম একই থাকবে, ব্যাটিং নিয়ে কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, তো প্রথমে ইন্ডিয়া ব্যাটে আসে। তবে যেটা কনসার্নিং বিষয় সেটা হচ্ছে অভিষেক শর্মা আর বৈভব সূর্যবংশী, একটাই এখনো অব্দি বৈভব সূর্যবংশীর থেকে আমরা ইনিংস দেখতে পেরেছি, সেটা হচ্ছে গত ম্যাচে ফার্স্ট টি-20তে, যেটা হচ্ছে 18 বলে 50 আমরা দেখতে পেরেছি একটা। আর হচ্ছে অভিষেক শর্মার কিন্তু এই সিরিজে আমরা এখনো পারফরমেন্স ব্যাটে দেখতে পাইনি আমরা এখনো, ঠিক আছে। প্রথম ম্যাচে 1 রানে মনে আউট হয়েছে, না এক রানে আউট হয়েছে, আর এই দ্বিতীয় ম্যাচে 8 রানে আউট হয়েছে। না, আমার একটা কথা কি বলতো ভাই, শর্ট ওর সিলেকশন কি একই রকমের হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি ওটাই বলছি যে এই জায়গাটায় যে আমি প্রশ্নটা তুলতে চাই সেটা হচ্ছে, গৌতম গম্ভীর যখন আসে একটা ও অ্যাপ্রোচ নিয়ে এসেছিল যে আমি ইন্ডিয়া টিমের মধ্যে যে আমি মেরে খেলবো, পুরোপুরি অ্যাটাকিং, মানে হাত অ্যাটাকিং, বিশেষ করে পাওয়ার প্লে। হ্যাঁ, পাওয়ার প্লে হোক বা পুরো টি-20 একদম কোনো ব্যাটসম্যান আমার এখানে ইয়ে করে খেলবে না। বিশেষ করে অভিষেক শর্মাকে কান্ডারি দিয়েছিল যে তুমি প্রথমে শুরু করবা, ও সঞ্জু স্যামসন হোক বা অভিষেক শর্মা হোক, এদেরকে কান্ডারি দিয়েছিল যে তোমরা এইভাবে শুরু করবা। তো এটার ফলাফল আমরা হিসাবে কি পেয়েছি, যদি আমরা এখন অব্দি রেজাল্ট দেখি, তাহলে আমরা একটা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছি। কিন্তু ওয়ার্ল্ড কাপের মধ্যে কি এইটা আমার ব্যাপার ছিল যে আমি এখানে 250-250 রান করে করছিলাম? যেখানে ওয়ার্ল্ড কাপ ছিল আমাদের রান কিন্তু 150 রান, যেটা আমরা
আমরা জিতেছি, 150, 200, 1500-200তেও হয়ে যাচ্ছিল আমাদের। এখনো সব পিচ 250, যে কোনো ওয়ার্ল্ড কাপের মধ্যে আমার এরকম খেলা চলবে না, পরিষ্কার হিসাব। তো আমরা সেটা জানি, তো আমার ওই জিনিসটা আমার ওয়ার্ল্ড কাপে কাজে লাগেনি। তাহলে ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে যদি আমরা রাখি, টি-20 সিরিজ জিতে এসেছি আমরা জানি, এটা সূর্যকুমারের আন্ডারে সবকিছু জিতে এসেছি আমরা জানি, কিন্তু রিসেন্টলি যদি আমরা দেখি যে নতুন যে প্লেয়ারদের এনেছে তারা কিন্তু এর জন্য কিন্তু এইভাবে পারছে না। কারণ অভিষেক শর্মার যদি উদাহরণ দিই আমরা, অভিষেক শর্মা এখন একটা সিনিয়র টি-20 প্লেয়ার বলা যেতে পারে, অন্তত এই টিমের মধ্যে, ঠিক আছে, হ্যাঁ একটা ফরম্যাট খেলে। তো অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশীকে আমি বাদ দিয়ে ধরছি, ওর এখনো ইনিশিয়াল স্টেজ আছে। বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ওদেরকে ওরকমই রোল দেওয়া হয়েছে যে তোরা মারবি, কিন্তু বৈভব সূর্যবংশীকে আমি এখন বাদ দিচ্ছি। ইয়াং ক্যারিয়ার পুরোপুরি, ও শিখবে, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে। তবে এখানে কথা বলতে চাই অভিষেক শর্মা যখন দেখছে আমি রান পাচ্ছি না, ওয়ার্ল্ড কাপে এরকম অবস্থা হয়েছিল যে প্রত্যেকটা ম্যাচে রান পাইনি, একটা ম্যাচে ফাইনালে গিয়ে একটা হাফ সেঞ্চুরি দেখতে পেয়েছি আমরা। তো এই যে কনসিস্টেন্সির প্রবলেম হচ্ছে অভিষেক শর্মার, এই সিরিজের মধ্যেও আমরা দেখতে পেলাম যে এর আগের সিরিজেও খুব একটা ভালো করেনি অভিষেক শর্মা, একটা না দুটো ম্যাচ খেলেছে ঠিকঠাকভাবে। তাহলে অভিষেক শর্মা কি এইখানে একটুখানি সেন্সিবল হয়ে ক্রিকেটটা খেলতে পারছে না, যে আমি প্রথমে উইকেটটা বাঁচাই, যেহেতু আমার সময় নেই। হ্যাঁ তুই বল, কি বলছিস? এখন থেকে যদি সময় মানে ওর ব্যাটিং স্টাইল না পাল্টায়, তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু ভাই প্রশ্ন উঠতে বাধ্য। আর গৌতম গম্ভীর কতদিন বাঁচাবে? সেটাই তো কথা, কতদিন বাঁচাবে? দেখ একটা সময় অভিষেক শর্মা গ্রেট ব্যাটসম্যান, আমি মানছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখ ও টি-20 নাম্বার 1 ব্যাটার ছিল, ওইসব পাস্ট, তবে কনসিস্টেন্সির জন্য বিরাট কোহলি, রোহিত শর্মাকেও বসতে হয়েছে টিম থেকে, কিন্তু নিজে বসিয়েছে, তাহলে অভিষেক শর্মাকে, ঠিক আছে, এটাই অবশ্যই। তো অভিষেক শর্মাকে এখানে আমি মনে করি এই মুহূর্তে এখন যে একটুখানি দায়িত্ব নিয়ে খেলা উচিত, সিনিয়র হয়ে গেছে, যেহেতু অন্যদিকে বৈভব সূর্যবংশী আছে, এটাও দেখতে হবে আমার। বৈভব যখন অভিষেক শর্মা সঞ্জু স্যামসন খেলবে, ওর মধ্যে ওই রোলটা কার নেওয়ার কথা? সবার প্রথমে অভিষেক শর্মার নেওয়ার কথা। তখন মানা যায় যে অভিষেক শর্মা রিস্ক নিচ্ছে। এখানে বৈভব সূর্যবংশী আছে মানে ও মানে যাই হয়ে যাক ও মারবেই। তাহলে অভিষেক শর্মা সেকেন্ড ফেডাল খেলতে পারে এখানটায়, খেলে ও ভাবলো যে আমার উইকেটটা বাঁচাই একদিক থেকে, তারপরে মারবো আমি 3 নম্বরে ঈশান কিষান আসুক। তা আমি ওটাই বলতে চাই যে অভিষেক শর্মাকে এই মুহূর্তে এখন আমি মনে করি যে সিনিয়র হিসাবে একটুখানি দায়িত্ব নিয়ে খেলা উচিত, যেটা নিয়ে ঋষভ পান্ত সারা জীবন ভুগেছে। হ্যাঁ অবশ্যই। কোথায় এখন অবস্থা কি? হোয়াইট বলে কিন্তু ঋষভ পান্তের নামও নিশান নেই। না, তাহলে সেই জিনিসটা অভিষেক শর্মার সঙ্গে না হয়। দেখ একটা কথা কি বলতো, এখন যে ইন্ডিয়ার পরিস্থিতি না ভাই, রিজার্ভ বেঞ্চে এখন অনেক ব্যাটসম্যান বসে রয়েছে। অবশ্যই তুই ঠিক আছে, ওপেনারদের কোনো অভাবই নেই যে প্রাপ সিমরানকে নিয়ে গেছে 1 2 3 প্রাপ সিমরান, তুই দেখ না অভিষেক শর্মাকে বসিয়ে লাস্ট ম্যাচ খেলাতেও পারে। লাস্ট ম্যাচে তো আমার মনে হচ্ছে প্রাপ সিমরান সিং খেলবে, যেহেতু আইপিএল থেকে উঠে এসেছে, তো আইপিএল এ কিন্তু পাঞ্জাবে আছে কত ব্যাটসম্যান এরকম আছে, দুজন কিন্তু ধামাকাদার পারফরম্যান্স করেছে। তাহলে 600 এর উপরে সিজন, সব 500 600 করে সিজন দিচ্ছে গত 2 বছর ধরে। অবশ্যই। তো এরকম অভিষেক শর্মার জন্য কিন্তু আমি মনে করি এই জায়গাটা এবার একটু ভাবনা চিন্তা করা উচিত। আর অন্যদিকে বলতে গেলে শ্রেয়াস আয়ার ভালো ফর্ম দেখতে পাচ্ছি আমরা গত সিরিজ থেকেও, ফর্ম বলতে শুধু ব্যাটের দিক থেকে আর কি, এই সিরিজেও 25 রান করেছে, ঠিক আছে, এগুলো ঠিক আছে। তারপরে ঈশান কিষানের ফাইনালি আমরা একটা হাফ সেঞ্চুরি দেখতে পারলাম, মানে একটা ভালো ম্যাচ দেখতে পারলাম যেটার মধ্যে খেলেছে। এই সিরিজটাও বলা যেতে পারে, আগের দিনও 24 বলে 35 করেছে, এই ম্যাচের মধ্যে 40-44 বলে 81 সামথিং এই মেরেছে। তাহলে ঈশান কিষানের দিক থেকে আমরা ঈশান কিষানকে নিয়ে আমার কোনোদিন কোনো কোশ্চেন ছিল না, কিন্তু কি বলতো একটা দোষ কোথায় বলতো, একটা ব্যাটসম্যান, হ্যাঁ যেহেতু একটা জায়গায় স্ট্যাগ লেগে গেছে, এরা টি-20 পুরো একদম কিন্তু 1 2 3 যারা আছে ওরা কিন্তু টি-20 লোগো মানে একদম ঠাপ্পা মারা, আর কনসিস্টেন্সি না থাকলে না আমার মনে হয় না ভবিষ্যতে কিন্তু টি-20 যা শুরু হয়েছে জিম্বাবুয়ে ট্যুর, আমি এটা মনে করছি না, এটা জাস্ট ওই ব্যাইতে গাঙ্গামে হাত ধরে ওরকমই ব্যাপার। তো এখানটায় আমি মনে করি যে তোর ঈশান কিষানও ঠিকঠাক, আর তিলক বর্মার ফাইনালি আমরা একটা ভালো ইনিংস দেখতে পারলাম, যে প্রপার একদম টি-20 ইনিংস যাকে বলে, 29 বলে কত 61, হ্যাঁ তো 29 বলে 60 এরকম একটা ইনিংস দেখতে পারলাম। তবে আমি মনে করি এখানে আমি একটা কোশ্চেন, মানে একটা বিটার কথা বলছি আমি এখানে, বিটার টুথ যেটাকে, তিলক বর্মার পরে রিঙ্কু সিং নামলো। রিঙ্কু সিং তো তুই যদি স্ট্যাটস কম্পেয়ার করিস, ঠিক আছে, শুধু স্ট্যাটসের কথাই বলছি আমি, তিলক বর্মার থেকে তো অবশ্যই রিঙ্কু সিং এর বেটার আছে। রিঙ্কু সিং কত তোর 47টা ম্যাচও খেলেছে, ঠিক আছে। তো তিলক বর্মাকে ভাইস ক্যাপ্টেন এখন দিয়ে দিয়েছে, যদি না থাকতো তিলক বর্মার তো ওইটা জায়গা না, তিলক বর্মার জায়গা হচ্ছে 3 নম্বরে। আজকের ইন্টারভিউতেও বলেছে আমি পছন্দ করি আপার অর্ডারে খেলতে, কিন্তু আমাকে টিম রোল দিয়েছে। এখানে কে দিয়েছে? গৌতম গম্ভীর কোচ রোল দিয়েছে আমাকে এইখানে খেলানোর জন্য তিলক বর্মাকে, ঠিক আছে। তাহলে আমি জোর করে তাকে ট্রাই করছি, জোর করে তাকে আমি পুশ করছি, এই যে এরকম ধরনের একটা প্লেয়ার যে সাকসেসফুল হতে বাধ্য। তাহলে যেই জায়গাটায় যেই প্লেয়ারটা খেলার কথা, আমি রিঙ্কু সিং এর কথা যদি বলি 5 নম্বর 6 নম্বরে খেলার কথা, তাহলে সে কি দোষ করলো? যে গৌতম গম্ভীর এক সময় বলেছিল আমি রিঙ্কু সিংকে ব্যাক করব, সে কি দোষটা করলো? তুই শুধু রিঙ্কু সিং এর স্ট্যাটস শোন,
47 ম্যাচে 665 রান, 39-এর অ্যাভারেজ রয়েছে। আর স্ট্রাইক রেটটা দেখ 156 স্ট্রাইক রেট, ঠিক আছে। 47টা ম্যাচের একটা মোটামুটি একটা আমাদের কাছে ইয়ে রয়েছে, অ্যামাউন্ট রয়েছে, রয়েছে। তুই এবার যদি বলিস যে এরপরে শিবম দুবে আছে, শিবম দুবে তো পার্মানেন্ট প্লেয়ার, ঠিক আছে। শিবম দুবে পার্মানেন্ট প্লেয়ার যদি হয়, শিবম দুবে স্ট্যাটসটা এবার আমি বলি তোর, শোন ইন্টারেস্টিং এই জিনিসটাই। 73টা ম্যাচে 1121 রান, 29-এর অ্যাভারেজ, আর হচ্ছে 152 স্ট্রাইক রেট। তাহলে বেটার ব্যাটসম্যান কে? সেটাই দেখ, রিঙ্কু সিং অবশ্যই আমি এখনই ডেলিভার করছি রিঙ্কু সিং বেটার ব্যাটসম্যান, কিন্তু কি বলতো ওই যে জিজি এরিয়ার মধ্যে না এটা কোথাও ফেভারিটিজম আছে, আর কোথাও একটু অলরাউন্ডারের একটুখানি চুলকানি আছে, মানে অলরাউন্ডার যেহেতু বোলিং করে, শিবম দুবে এর জন্য এগিয়ে আছে, আমি বলছি না সেটা পিছিয়ে আছে রিঙ্কু সিং এর। জিজি যে নজরে দেখছে না, মানে তো কিভাবে দেখছে বলতে হাত ঘুরালে ভাবছে কি অলরাউন্ডার। রিঙ্কু সিং যদি একটুও বল করতে পারতো ঠিকঠাক ভাবে, ওকে কেউ বসাতে পারতো না টিম। তাহলে কি আমরা কি ভাববো তিলক বর্মা অলরাউন্ডার? তিলক বর্মা তো অলরাউন্ডার না, তবে আমি ওটাই বলতে চাইছি যে তিলক বর্মার জায়গাটা রিঙ্কু সিং ডিজার্ভ করে। তুমি জোর করে 3 নম্বরের প্লেয়ারকে 6 নম্বরে নেমে 5 নম্বরে নামিয়ে খেলাচ্ছ, আমি সেটাই বলতে চাইছি যে রিঙ্কু সিং জায়গাটা, ওই 5 নম্বরের জায়গাটা পুরোপুরি ইন্ডিয়ান টিমে ডিজার্ভ করে। ওকে বসায় কিভাবে এর আগে সিরিজগুলো? ওটাই তো বলছি, দেখ আমার এই জিনিসটাই বললাম, এই সিরিজের স্ট্যাক নিয়ে কিন্তু গৌতম গম্ভীরের কাছে যাবে, যেই দেখবে তিলক বর্মা 2-3টে উইকেট পেয়েছে, ঠিক আছে। উইকেটটা তো এখানে বাদ দে, বলছি আর কি, কথাই বল না, 29 বলে 60, হ্যাঁ 60 করেছে, 2-3টে উইকেটও পেয়েছে, যাই হোক পেয়ে যাবে, ঠিক আছে। আজকে একটা পেয়েছে, হয়তো নেক্সট ম্যাচে যদি বল করে আরেকটা উইকেট পাবে। এখানে তো আমি ওকে পুশ করছি না, এখানে যে কোনো প্লেয়ার উঠে যাবে। যে এদের কাছে এখন কি মনে হয়ে গেছে, হাত ঘুরাবে, 2-1 উইকেট পাবে, ওদেরকে পুশ করো, ঠিক আছে। আর ফেভারিট তো এটা তো আজই, মানে একদম মানে গৌতম গম্ভীরের একদম ফেভারিট, মানে যারা আছে তারাই খেলবে। তো যাই হোক, ম্যাচের মধ্যে ফেরত আসি আমরা আবার। 219 করেছে ইন্ডিয়া 220-তে। এবার জানা কথা ছিল 220 মানে কি হবে। ব্রায়ান বেনেট খুব সুন্দর একটা স্টার্ট দিয়েছিল, মনে হচ্ছিল যে ভালো একটা কন্টেস্ট হতে পারে, ঠিক আছে। ইয়াশ ঠাকুর, তারপরে মায়াঙ্ক যাদব আজকে ধুয়ে দিয়েছে প্রথম দিকে 2-3টে ওভারে, কিন্তু ব্রায়ান বেনেট শুরু করেছিল ভালো, 32 রান সামথিং এরকম করেছে, 18 বলে 19 বলে এরকম শুরু করেছিল। ইয়াশ ঠাকুর ডেবিউ করতে দেখলাম আমরা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর ইয়েকে দেখলাম, সবাই কিন্তু ভাই উইকেট পেয়ে গেছে, কাউকে নিরাশ করেনি। তবে ইয়াশ ঠাকুরও পেয়েছে 2টো উইকেট, তারপর হচ্ছে প্রিন্স যাদবও 2টো উইকেট পেয়েছে, তারপর সব একটা করে অভিষেক শর্মা 3টে উইকেট পেয়েছে। তবে প্রিন্স যাদব কিন্তু আমি প্রিন্স যাদবকে নিয়ে খুব পজিটিভ আছি, গুরনুর ব্রারের থেকেও প্রিন্স যাদবকে নিয়ে, কারণ 3 ফরম্যাটের প্লেয়ার হয়ে যাচ্ছে কিন্তু। টেস্ট তো প্রিন্স যাদব খেলবেই, আমি বলে দিলাম এটা। মোহাম্মদ সিরাজ যতদিন আছে হয়তো চান্স পাবে না, কিন্তু তারপরে প্রিন্স যাদব খেলবে, মানে খেলবে টেস্ট ক্রিকেট। আর ওদিকে তোর ওডিআই আর টি20-তে তো জায়গা পেয়ে গেছে অলরেডি প্রিন্স যাদবের। আজকে 1 ওভার 2 বল মাত্র করেছে, মানে 2টো উইকেট, 10 রান দিয়ে 2 উইকেট। তবে ওদের বোলারের কথাও বলা হলো না, ব্লেসিং মুজারবানি আগের দিন ভালো বল করেছে। এই দিন মুজারবানি আসলে এমন কোনো প্লেয়ার নেই, সে বিরাট কোহলিও যদি আসে সামনে ভেবাচাকা খেয়ে যাবে। মুজারবানি এমন একটা অবশ্যই এই একটা প্লেয়ার আছে যে জিম্বাবুয়ের একদম পুরো টপ বোলারের মধ্যে একটা। আর ওদিকে সিকান্দার রাজাও ফ্লপ যাচ্ছে ওদের তরফ থেকে। সিকান্দার রাজা আছেই তো 2-3টে, আর বয়স হয়ে গেছে না, বয়স হয়ে গেছে আজকে ব্যাপার। আর কি বলতো সারা বিশ্বে টি20 খেলে বেড়ায়, ঠিক আছে, এটা লোডিং এর ব্যাপার আছে। আর মানে ব্যাটও করে বলও করে, সেটা মানছি, বলে মারও খেয়েছে, কিন্তু হচ্ছে টি20 লেভেলে না। ওডিআইতে ভাই পারফেক্ট ফিট আমি মনে করি সিকান্দার রাজার মতো প্লেয়ার। না, আরেকটা বলার দেখে খুশি হয়েছি, রবি বিষ্ণই, ঠিক আছে। হ্যাঁ, রবি বিষ্ণই, হ্যাঁ, যে ভালোভাবে কামব্যাক। তো দেখ ও তো চান্সই পেত না, ঠিক আছে, যদি তোর বরুণ চক্রবর্তী যদি রিপ্লেসমেন্ট হিসাবে। যাই হোক, এই যে সিরিজটা আমি চাই একটা ওই রবি বিষ্ণের জন্য একটা যাতে কামব্যাক একটা সিরিজ হয়ে থাকুক। অবশ্যই ওখানে সেকেন্ড স্পিনার হিসাবে থাকবে, ঠিক আছে। এখানে ইন্ডিয়া লেগ স্পিনার হিসাবে রবি বিষ্ণকে দেখছে, আর ওদিকে ওভারঅল টোটাল ফার্স্ট স্পিনার হচ্ছে বরুণ চক্রবর্তী। ওকে সরানো যাবে না, না বরুণ চক্রবর্তী। আমরা আমাদের সেকেন্ড টপিকে চলে আসি, যে গৌতম গম্ভীরের কে রিপ্লেস করবে, যে ভিভিএস লক্ষ্মণ, যেটা শোনা যাচ্ছে ইন্ডিয়ান কোচ হিসাবে, টি20 কোচ হিসাবে, ঠিক আছে। তো এবার যদি আমাদের ওপিনিয়ন বলি, আমি আমার ওপিনিয়নটা বলছি, তুই তোরটাও বল, ঠিক আছে। আমার মনে হয় যে টি20 কোচের জন্য এখন চেঞ্জ করার দরকার নেই, কারণ গৌতম গম্ভীর টি20-তে রেকর্ড ভাই অসাধারণ রেকর্ড, ঠিক আছে। 16টা এরকমভাবে পরপর সিরিজ জিতে এসে একটা সিরিজ 2টো সিরিজ হেরেছে, কিন্তু ওভারঅল যদি আমরা স্ট্যাটসই দেখি, যে মানুষ তো স্ট্যাটসের কথা বলে, তো স্ট্যাটসও যদি দেখি আমরা, তাহলে কিন্তু গৌতম গম্ভীর খুবই ভালো রয়েছে, ঠিক আছে। আর ওদিকে টি20 ওয়ার্ল্ড কাপ দিয়েছে। তো যদি চেঞ্জ করতেই হয়, আমি মনে করি ভিভিএস লক্ষ্মণকে ওডিআইয়ের হেড কোচ করে দাও,
পরিষ্কার আরেকটা কথা আছে, দেখ আজ পর্যন্ত ইতিহাস বলছে যে কখনোই কোচ, আমাদের ইন্ডিয়ার কথা বলছি, দুটো ফরম্যাট বা তিনটে ফরম্যাটে কোচ কিন্তু একটাই হয়েছে, ঠিক আছে, এরকম না যে টেস্টে এক, যেটা ইংল্যান্ডে হয়, ঠিক আছে, সাউথ আফ্রিকা আমরা অস্ট্রেলিয়াও তো দেখেছি, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়াতে আমরা মানে বলছি আর কি আজ পর্যন্ত দেখিনি। কিন্তু যেটা হয়নি লাস্ট 2 বছরে, ঠিক আছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, যে মাইন্ডসেট চেঞ্জ হয়েছে, সিলেক্টরদের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে, হেরেছি আমরা, ঘরে হেরেছি, বাইরে হেরেছি, কিন্তু সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এই ডিসিশনটা খুব একটা আমার মনে হয় না, সবথেকে বাজে রেকর্ড ওডিআই তে। হ্যাঁ আমার মনে হয় না খারাপ। আমি বলছি না যে টি-20 বা ওডিআই, যে কোনো একটা ফরম্যাটকে দিয়ে দাও, যেহেতু টি-20 তে অ্যাগ্রেশন লাগে তো গৌতম গম্ভীর, আমি মনে করি ঠিক আছে। আর টেস্টের জন্য যদি বলি, আমরা ইংল্যান্ডে গিয়ে দেখেছি আমরা গৌতম গম্ভীর নতুন টিম নিয়ে গিয়ে ড্র করে এসেছে সিরিজ, তো আমি মনে করি টেস্টের জন্য ঠিক আছে। ওডিআইতে হচ্ছে প্রবলেমটা চলছে, ঘরে হারছি আমরা, শ্রীলঙ্কা এসে ঘরে হারিয়ে দিয়ে যাচ্ছে, তারপরে আমরা ইয়ের কাছে হারছি, বাইরে গিয়ে হারছি, সেনা কান্ট্রিজে গিয়ে হারছি। তো আমি মনে করি এখান থেকে আর প্রবলেম আর একটা দিকও বলছি আমি, আমার মনে হয় যেটা দেখ সিনিয়র প্লেয়ারদের সঙ্গে গৌতম গম্ভীরের বনে না, পরিষ্কার কথা, ওটাই তো পরিষ্কার কথা। আমার মনে হচ্ছে এটাই মেন কারণ হচ্ছে ওডিআই টিমের মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা তাও বাদই দিলাম, রোহিত কোহলি যখন থাকবে গৌতম গম্ভীরের সঙ্গে যতই হেসে কথা বলুক, যতই লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে আড্ডা মারুক, ঠিক আছে, আমার মনে হয় না এখানে, হ্যাঁ, কারণ ওদের টেস্টের রিটায়ারমেন্টের পিছনে কিন্তু বা এটার কিন্তু ইয়ের হাত রয়েছে, গৌতম গম্ভীরের হাত আছে, অবশ্যই আছে। শুধু একা বলছি না আমি, সিলেক্টরদেরও আছে, তবে গৌতম গম্ভীর ওই দলের মধ্যে ছিল, তো কোনোদিনই ভালো চোখে ওই জিনিসটা দেখবে না। দেখ যেহেতু ওডিআই নিয়ে একটুখানি বলছি আর কি, দেখ সামনে হচ্ছে ওডিআই বিশ্বকাপ, একদম পুরো মুখের গোড়ায়, ঠিক আছে, আর কয়েকটা ওডিআই পরে কিন্তু সময় আছে, এখনো সময় আছে। যেই সব রুমার্স মানে যেসব নিউজ ঘুরছে, বড় বড় প্লেয়াররা কিন্তু কামব্যাক করতে পারে, বড় বড় বলতে কি সিনিয়র প্লেয়ার, ওজি প্লেয়ার, 2023 এর স্কোয়াড আবার নিয়ে আসো। হ্যাঁ আমি বলছি মোহাম্মদ সিরাজ থেকে, ভুবনেশ্বর কুমার থেকে, মোহাম্মদ রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে এদেরকে কিন্তু জিজি আমার মনে হয় না খুব একটা সাপোর্ট করবে, ঠিক আছে। এই যে তুই কথাটা বলছি যে ওডিআই যদিও করে, মানে এটাই একটা চান্স আছে যে ভিভিএস লক্ষ্মণকে কোচ করে, লক্ষ্মণ এমন টাইপেরই একটা কোচ যে দেখ ভিভিএস লক্ষ্মণ বা হচ্ছে রাহুল দ্রাবিড়, এদেরকে অসম্মান করতে পারবে না, আর ওরা সবকিছুর মধ্যে টাঙাতে যাবে না, ওদের ক্রেডিটও চাই না গৌতম গম্ভীরের। এটা একদম এটার জন্য বলছি যে ওডিআই তে কিন্তু এটা হলে হতে পারে। আর আমার মনে হয় যা শুরু হয়েছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিছু একটা ভালো একটা আমরা পজিটিভ দিক দেখতে পারবো, সেটা অ্যাজ এ কোচ হিসাবে বল বা ওই যে বলি ওজি যে প্লেয়ারগুলি এখনো রিজার্ভ, আমি ওটা চাই যে এটা রিজার্ভ না অ্যাকচুয়ালি বাইরে বসে আছে, তারা যাতে কামব্যাক করুক, যে কোনো একটা কিছু ঘটছে, ঠিক আছে, ওডিআই তে বিশেষ করে ওডিআই, কারণ সামনে যেহেতু টি-20 এর কথা এখন নড়চড় করছি না, টি-20 বহুত এখনো বাকি আছে 28 সালে, ঠিক আছে। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের মতে কি মনে হয় যে টি-20 তে চেঞ্জ করা উচিত বা ওডিআই তে করা উচিত, আর কাকে করা উচিত না উচিত, আমরা সেগুলো কমেন্টে আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আলোচনা শেষ করছি, সেরকম কিছু বলার ছিল না টি-20 নিয়ে, ঠিক আছে। তো আজকের মতো এটুকু রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একবার যাওয়ার আগে। গুড বাই।